বন্ধুরা, আজ আপনাদেরকে আমি আগ্রা ফোর্ট সম্বন্ধে কিছু কথা বলবো এবং তার সাথে আপনাদেরকে আগ্রা ফোর্টটাকে যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব। আগ্রা ফোর্ট নামেই তো বুঝতে পারছেন যে এটি আগ্রাতেই অবস্থিত। কীভাবে যাবেন এই আগ্রা ফোর্টে সেটা কিন্তু আমি আমার আগের তাজমহলের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। দয়া করে আপনারা তাজমহলের ভিডিওটি একটিবারের জন্য দেখে নেবেন। তাই আমি আর একই জিনিস রিপিট করলাম না। শুধু এটুকু বলে রাখি, এই আগ্রা ফোর্টে এন্ট্রি ফিস হলো, যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে 45 টাকা এবং যদি অফলাইনে টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে 50 টাকা। আর যদি ফরেনার হয় তাহলে সেক্ষেত্রে 650 টাকা এবং 15 বছরের নিচে বাচ্চাদের সম্পূর্ণ প্রবেশ মূল্য ফ্রি। এই আগ্রা ফোর্ট সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে এবং এই সুপ্রাচীন দুর্গকে আগে বাদলগড় কেল্লা নামে পরিচিত ছিল এবং এটি রাজা বাদল সিংয়ের অধীনে নির্মিত কেবলমাত্র লাল ইটের তৈরি একটি সামরিক দুর্গ ছিল। পরবর্তীকালে অনেকেই এই দুর্গ দখল করেন, যেমন সুলতান সিকদার লোদি, বাবর, হুমায়ুন, শেরশাহ। তারপর সম্রাট আকবর এই দুর্গকে সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করেন এবং সম্রাট শাহজাহানের আমলে আগ্রা ফোর্ট তার বর্তমান রূপ লাভ করেন। এরপর এই দুর্গ চলে যায় মারাঠা ও পরবর্তীকালে ইংরেজদের হাতে। আমরা বর্তমানে শুধুমাত্র 25% ঘুরে দেখার সুযোগ পাই এই আগ্রা ফোর্টের। বাকি 75% আমাদের ইন্ডিয়ান আর্মি দ্বারা সংরক্ষিত করা আছে। আগ্রা ফোর্টের মধ্যে আমরা এন্ট্রি করে গেছি। এই যে উপরের যে ফাঁকা অংশগুলো দেখছেন, ওখান থেকে যখন কোনো অতিথি বা অন্য কোনো সম্রাট বা কেউ আসেন তখন উপর থেকে ফুল ছড়াতেন এবং তাদেরকে আহ্বান করতেন। এইগুলো সেই সময় নানা রকম তাদের প্রহরীরা বা সেনারা থাকতেন, তাদের ওপর থেকে সহাবত বা সানাই বাজানো হতো। এই চারিদিকে তখন কড়া পহরাতে এই দুর্গকে সাজানো থাকতো। এরপরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে আপনারা ধীরে ধীরে প্রবেশ করছেন আস্তে আস্তে আগ্রা ফোর্টের অন্দরমহলের দিকে, এখানে একটু ভালো করে নিচের দিকে লক্ষ্য করবেন যে এখানে খাঁচকাটা এবং একটু স্লোপিংভাবে এই রাস্তাটা করা আছে এবং দু সাইডে একটু লক্ষ্য করে দেখবেন যে বড় সুবিস্তৃত পাঁচিল দিয়ে এই রাস্তাটা ঘেরা আছে। এইসব জায়গাগুলোতে ঘোড়া রাস্তা বলছিল, ঘোড়া বা হাতিগুলো এখানে থাকতো প্রহরীদের সাথে সাথে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে খাঁচকাটা রাস্তাগুলো এভাবে করা ছিল যাতে সেই সময় ঘোড়া চলার সময় ঘোড়ার নালে স্লিপ না খেয়ে আটকে যায়, সেই জন্য সেইভাবে রাস্তাগুলো তৈরি করা ছিল। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি, একটু খেয়াল রাখবেন যে এই যে ঢাল বা স্লোপিং করা আছে, এই স্লোপিংটা এই জন্যই করা ছিল যে যখন কোনো শত্রুপক্ষ যদি আসছে তাদেরকে দূর থেকে মেন গেট দিয়ে বড় বড় পাথরের গোলা বা বোল্ডার ফেলে দিয়ে তাদের ওখান থেকে গড়িয়ে দেওয়া হতো এবং দু সাইডে পাঁচিলের দু সাইডে তারা আটকে যেত এবং গোলাগুলো এসে রাস্তাটা পুরো তাদেরকে ব্লক করে দিত। এবং এই যে কালো কালো দাগগুলো দেখছেন পাঁচিলের ওপর থেকে, এখান দিয়ে তখন সে সময় যখন দাঁড়িয়ে যেত বা আসতে পারতো না ঘোড়াগুলো শত্রুপক্ষের, তখন তারা উপর থেকে গরম জল বা গরম তেল দিয়ে ঢেলে দিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করতো বা আটকানোর রোধ করার চেষ্টা করতো। ভাবুন কী সুন্দর। আর এই যে পাঁচিল, এখান দিয়ে যখনই কোনো ঘোড়া বা শত্রুপক্ষের কেউ প্রবেশ করতো তখন তাদের পায়ের আওয়াজ সামনে দাঁড়িয়ে থাকা প্রহরীদের কানে চলে যেত।
এখন আমরা ভিতরে প্রবেশ করে গেছি অন্দরমহলে সামনেই যেটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে জাহাঙ্গীর মহল। এই আগ্রা ফোর্টের প্রথমেই যে বড় প্রাসাদটি দেখতে পাচ্ছেন সেটি হলো জাহাঙ্গীর মহল। সম্রাট আকবরের 5 পুত্র ছিলেন, হুসেন, হাসান, যারা ইয়ং বয়সেই মারা যান, এবং আরও 3 পুত্র ছিলেন, মুরাদ মির্জা, ড্যানিয়াল মির্জা এবং অবশ্যই জাহাঙ্গীর। সামনে যে বড় বাথটবটা দেখতে পাচ্ছেন, এটা বাথটব এই কারণেই বললাম কারণ এটি একটি সিঙ্গেল পাথর দিয়ে তৈরি। যখন সম্রাট জাহাঙ্গীরের জন্ম হয়েছিল সেই সময় তার মামা এইটি তাকে উপহার দিয়েছিল তার স্নান করার জন্য। এটি প্রথমে মহলের ভিতরে ছিল, পরে এটি দর্শকদের দেখার সুবিধার ক্ষেত্রে বাইরে বার করে দেওয়া হয়েছে। চারিপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। এবারে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এন্ট্রি করব। এখন আপনারা যেটা দেখছেন সেটাকে আঙ্গুরি বাগ বা আঙুরের ক্ষেত বলা হয় বা বলা যেতে পারে। সে সময় এখানে আঙুরের চাষ করা হতো। সম্রাট শাহজাহান বা জাহাঙ্গীর এরা এই আঙুরের তৈরি সুরা তারা পান করতেন সে সময়, বা বিভিন্ন অতিথি বা যারা গেস্ট আসতেন তাদেরকে এই সুরা পান করানো হতো। দেখুন উপর থেকে আপনাদেরকে আঙ্গুরি বাগ বা আঙুরের ক্ষেতটাকে ভালো করে দেখাচ্ছি। এটা ফোয়ারা দেখছেন, এই বিশাল বড় ফোয়ারাটা, এইটা আপনার শাহজাহান মহলের সামনে, এটাকে বলা হয় খাস মহল। এখন আমরা আঙ্গুরি বাগ দেখছেন, এই আঙ্গুরি বাগটা ঠিক খাস মহলের সামনে এই বিশাল আঙ্গুরি বাগটা ছিল, এবং এই সামনে দেখছেন এটা একটা বড় ফোয়ারা ছিল যেখানে কিনা আপনার পুরো ফোয়ারাটা গোলাপের পাপড়ি দিয়ে ভরা থাকতো। এবং এই যে মহলটা খাস মহল, এই খাস মহলে শাহজাহান এবং তার প্রিয় বেগম মমতাজ দুজনে থাকতেন। এটি তার প্রিয় বেগম মমতাজের জন্য বানিয়েছিলেন, এবং এই গোলাপের পাপড়ির সুগন্ধ তাদের প্রাসাদের ভিতরে যেত এবং তারা খুবই আনন্দিত হতেন। এবং এই প্রাসাদের চারিদিকে মোটা পর্দা দিয়ে ঘেরা থাকতো সেই সময়, এবং প্রচুর দাস দাসী দিয়ে সেটাকে রক্ষণাবেক্ষণ করা হতো। এই যে দেখছেন 4টে হুকের মতন, এইখানে একটা বিশেষ ধরনের পাখা, সে সময় ইলেকট্রিসিটি ছিল না, পাখা লাগানো হতো, হাতে টানা পাখা এখানে ঝুলিয়ে হাতে টানা হতো। এবং সম্রাট শাহজাহানকে বা তার প্রিয় স্ত্রী মমতাজকে হাওয়া করা হতো এখানে, তারা যখন বিশ্রাম করতেন। দেখুন এই খাস মহলটা কিন্তু সত্যিই খাস বলা যেতে পারে। এখানে প্রচুর সোনা দানা মণিমুক্ত দিয়ে তৈরি করা হয়েছিল। দেখুন কি সুন্দর কাজ করা, এর উপরে সোনার পাত বা মণিমুক্ত দেওয়া ছিল মূল্যবান, সেগুলো ইংরেজরা বা মারাঠারা লুটপাট করে নিয়ে চলে গিয়েছে।
তাজমহলের চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আমি। দেখুন আগ্রা ফোর্ট থেকে তাজমহল কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটি এভাবেই বানানো হয়েছিল যমুনা নদীর তীরে তাজমহল, এবং তার এপাশে আগ্রা ফোর্টকে বানানো হয়েছিল। শাহজাহান যখন বন্দি অবস্থায় ছিলেন তখন এই দূর থেকে এই তাজমহল দেখতেন। এই যে দেখছেন, এইখানে এক সময় জল থাকতো এবং এই জলের মধ্যে কুমির ছাড়া থাকতো, যাতে শত্রুপক্ষরা সহজে না আসতে পারে, দুর্গতে আক্রমণ না করতে পারে, এবং এপাশে জঙ্গলের মধ্যে বাঘও ছাড়া থাকতো এই দুর্গকে রক্ষা করার জন্য। দেখুন এখান দিয়ে যমুনা নদীর তীরে তাজমহলকে কি সুন্দর দেখা যাচ্ছে। অসাধারণ কারুকার্য এই সাদা মার্বেল পাথরের। আচ্ছা, আর একটা কথা বলি, সম্রাট শাহজাহানের দুটি মেয়ে ছিল, জাহানারা এবং রোশনারা। জাহানারা ছিল বড় মেয়ে এবং রোশনারা ছিল ছোট মেয়ে। যখন সম্রাটকে যখন বন্দি করে রেখেছিল, তার বড় মেয়ে জাহানারা তাকে দেখভাল করত এবং তার মৃত্যুকাল পর্যন্ত সেই তাকে সেবা যত্ন করেছিল। এখানে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছিল এবং এইখানেও তার জন্য দেখুন সুন্দর একটি সামনে শাওয়ার রাখা আছে, যেখানে ওই গোলাপের পাপড়ি দিয়ে ভরে রাখা হতো এবং তার সুগন্ধ শাহজাহান ওখান থেকে পেতেন, এবং এখান দিয়ে সে সুন্দরভাবে তার প্রিয় তাজমহলকে দেখতে পেতেন, যেখানে তার স্ত্রী মমতাজকে কবর দিয়ে রাখা হয়েছিল। এবং এক গোপন সূত্রে এটাও জানা গেছে যে তার বড় মেয়ে জাহানারাকে নিয়ে তিনি প্রায় মাঝে মাঝে গুপ্ত পথে এখান থেকে তাজমহলে যেতেন। মিনা মসজিদ, যেখানে শাহজাহান বন্দি অবস্থায় এই মসজিদেই আসতেন নামাজ পড়ার জন্য, এখন এটি বন্ধ আছে। তার মেয়ে জাহানারা তাকে নিয়ে আসতেন এখানে। এবং দেখুন সম্রাট শাহজাহানের আমলে মহিলাদের বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না, তাই জন্য এখানেই মিনা বাজার বসতো। এখানে মহিলারা তাদের সামগ্রী এখানে ক্রয় করতে পারতেন। এবং এই যে এত বিল্ডিং দেখতে পাচ্ছেন, এত ঘর, এগুলো সেই সময় এখানে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এখানে রাখা হতো। এটা দিওয়ানে খাস। দিওয়ানে খাস মানে যেখানে আপনার মন্ত্রীরা বা কোনো অতিথি খাস যারা তাদের সঙ্গে বসে তো বাইরে এখানে সমস্ত জরুরি আলোচনা তারা এখানে সারতেন। দেখুন
আগ্রা ফোর্ট থেকে তাজমহল কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটি এভাবেই বানানো হয়েছিল যমুনা নদীর তীরে তাজমহল, এবং তার এপাশে আগ্রা ফোর্টকে বানানো হয়েছিল। সম্রাট জাহাঙ্গীর এই কালো পাথরটির উপর বসে শীতকালে, এইখানে শীতকালীন অধিবেশন যেটা বলা হয়, সম্রাট জাহাঙ্গীর তার মন্ত্রী বা যারা খাস অতিথি আছে তাদের সাথে বসে দরকারি জরুরি আলোচনা এখানে করতেন। আমরা ধীরে ধীরে নিচে নামবো। দিওয়ানে ক্লাসের পরে দিওয়ানে আম, এই সেই দিওয়ানে আম যেখানে বসে সম্রাট শাহজাহান তিনি সাধারণ প্রজাদের সাথে দেখা করতেন এবং তাদের কথা শুনতেন। এই যে আমরা পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটি একটি মসজিদ। এটাই ইন্ডিয়ান আর্মি দ্বারা সুরক্ষিত করা আছে, এখানে প্রবেশ করা সম্ভব নয়। ব্রিটিশ ক্যানন, ব্রিটিশরা যে সময় যুদ্ধ করেছিল সেই সময় এই ক্যাননটা এখানে রয়ে গেছে। কামানটা ব্রিটিশদের কামান। চারিদিকটা একটু ঘুরে দেখাবো। এই যে বিশাল দুটো বড় বড় কুয়া আছে, যে কুয়াগুলো যমুনা নদীর সঙ্গে সম্পূর্ণ কানেক্টেড ছিল, এবং এখান দিয়েই তারা ভিতরে জল সরবরাহ হতো। তাই দেখেন আমার পিছনে সেই বিশাল কুয়োটা, এখান থেকে জল নিয়ে এই আগ্রার ফোর্টের ভিতরে ব্যবহৃত হতো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যতটা সম্ভব আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন।